শান্তিদেবীর বড় ছেলে অশোকের বিয়ে হয়ে গিয়েছিল। বড় বউ সুনিতা খুব ভালো স্বভাবের ছিল। সুনিতা পুরো বাড়িটাকে খুব ভালোভাবে সামলে রেখেছিল। কোনো ঝগড়াঝাটি ছিল না, শুধু নিজেদের মধ্যে ভালোবাসাই ছিল। এটাই ছিল শান্তিদেবীর সংসারের পরিচয়। মা, আমি সামনে দোকান থেকে আম কিনে নিচ্ছি। তোমার তো আমের সাথে রুটি খেতে খুব ভালো লাগে, তাই না? ঠিক আছে বৌমা, আমি ততক্ষণ এই ঠেলা থেকে সবজি কিনে নিচ্ছি। বৌমা, তুমি তো অনেকদিন ধরে বলছিলে আলু বুখারা খাবে, তো আমের সাথে ওটাও কিনে নাও। ঠিক আছে মা। শান্তিদি, কেমন আছো? যাক, অনেকদিন পর দেখা হলো, তাও বাজারে। আরে কৃষ্ণা বৌদি যে, নমস্কার। নমস্কার আন্টি। হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাকো বৌমা। শান্তিদি, তুমি তো বড় বউকে দিয়ে খুব সেবা করাচ্ছ, তা ছোট বউ কবে আনবে? হ্যাঁ বৌদি, ঠিকই বললে, আমরাও খুঁজছি। কোনো একটা ভালো মেয়ে পেয়ে গেলে আমরাও রাজি। একটা মেয়ের খবর আছে গো, বলবো? অনেক উচ্চ বংশের মেয়ে, আর টাকা পয়সাও অনেক। মেয়েও খুব সুন্দর দেখতে, ফর্সা, পড়াশুনো জানে, অনেক বড় ঘরের সম্বন্ধ। যদি বলো কালকেই কথা বলিয়ে দিই। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। তুমি কথা বলে নাও, আর আমাদের কাছে মেয়ের ফটো আর বায়োডাটা পাঠিয়ে দিও। আমরাও নিখিলেরটা পাঠিয়ে দেব। আন্টি, মেয়ের নাম কি গো? নাম পুনম গো, পুনম নাম। তুমি আমার নাম্বারে নিখিলের সবকিছু পাঠিয়ে দিও, আমি ওদের পাঠিয়ে দেব। তারপরে ওদের থেকে চেয়েও তোমাদেরকে পাঠিয়ে দেব। আর বিয়ে যদি পাকা হয়ে যায়, তখন না একটু মিষ্টি মুখ করিয়ে দিও। এরপরে কথা এগোলো, আর নিখিলকে পুনমের বাড়িতে, আর পুনমকে নিখিলের বাড়িতে পছন্দ হয়ে গেল। আর কিছুদিনের মধ্যেই নিখিল আর পুনমের বিয়ে হয়ে গেল। আর শান্তিদেবীও এই ভেবে খুব খুশি ছিলেন যে উনি বেঁচে থাকতে থাকতেই ওনার দুই ছেলের বিয়ে হয়ে গেল, আর ওনার সমস্ত দায়িত্ব সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু কথায় আছে না, মানুষ যা ভাবে তা হওয়া খুবই মুশকিল। শান্তিদেবী ভেবেছিলেন ওনার ছোট বউ পুনম বড় বউয়ের মতোই হবে, কিন্তু এমনটা মোটেও হলো না। পুনম ছিল নতুন চিন্তা ভাবনার মেয়ে। সে শ্বশুরবাড়িতে এসেই নিজের মতোই চলতে থাকলো। পুনম, আমি তোমার জন্য বেগুন আলুর তরকারি আর পরোটা বানিয়ে দিয়েছি। স্যান্ডউইচ বানাবার জন্য তো তুমি আমাকে বলতে পারতে, বানিয়ে দেব? না, আমি আমার স্টাইলে স্যান্ডউইচ বানাই, ওটা আমি বানিয়ে নেব। পনির বাড়িতে আছে নাকি ওটাও আনাতে হবে? কারণ রান্নাঘরে এসেই দেখি কিছু না কিছু নেই। আরে পনির ছিল, রাতে আলু পনিরের তরকারি বানানো হলো না, তাই শেষ হয়ে গেছে। দাঁড়াও, আমি কাউকে দিয়ে আনিয়ে দিচ্ছি। এক্ষুনি বলছি। আমার কাছে তোমার মতো তো ফ্রি টাইম নেই। আমাকে মায়ের কাছে যেতে হবে, সেখানে আমার পুরনো এক বান্ধবী এসছে, তার সাথে দেখা করতে। ছাড়ো, আমি স্যান্ডউইচ করব না, আমি মায়ের কাছে কিছু একটা খেয়ে নেব। শান্তিদেবী পুনমের সব কথাই শুনে নেয়। পুনম বৌমা, পনির না থাকার জন্য এত চেঁচামেচি করছো কেন? আর তুমি খালি পেটে কেন যাবে মায়ের কাছে? অন্য কিছু একটা খেয়ে নাও। আর পনির ছাড়াও তো স্যান্ডউইচ হয়, আলু দিয়ে নাও। রান্নাঘরে তো সবসময় সব কিছু থাকে না, এগুলো সবসময় অ্যাডজাস্ট করতে হয়। এই রান্নাঘর যদি আমার নিজের হতো না, তাতে সব কিছু সবসময় থাকতো। আপনারা দুজন রান্নাঘর সামলাচ্ছেন, তাই আমি কোনো কিছু পাচ্ছি না। আমি যদি নিজের রান্নাঘর বানাই, তো আমি সব কিছু কিনে রাখবো। পুনম খুব রেগে যায়, আর বেশ কিছু মাস এরকমই চলতে থাকে। পুনম কথায় কথায় ঝগড়া করত। তুমি ম্যাগি অনেক বেশি বানিয়েছো না? 2 প্যাকেট তো অনেক। ব্যাস, অমনি আমার খাবারে নজর দিতে শুরু করলে। তোমার আর বৌদির তো এই কাজ, খাবারে নজর দেওয়া। রোজকার রোজ এই খোঁটা দেওয়া শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আমার আলাদা রান্নাঘর চাই চাই। মানে এখন 2টো রান্নাঘর হবে এই বাড়িতে? এত অবাক হওয়ার মতো কিছুই হয়নি। আমি ঘর ভাগ করছি না, শুধু বলছি আলাদা রান্নাঘর চাই, যেখানে আমি নিজের পছন্দ মতো রান্না বানাতে পারি, আর যেখানে আপনাদের কোনো চোখ পড়বে না। আমি আজই রান্নাঘর আলাদা করব। কি আলাদা রান্নাঘর? কিন্তু কেন? আরে এসব তুমি বাচ্চাদের মতো কি বলছো? আরে তোমার প্রবলেমটা কি? একটা রান্নাঘরে তো সব ঠিকঠাকই চলছে। আমার কি অসুবিধা আমি বলতে পারবো না, কিন্তু আমি আলাদা রান্নাঘর বানাবোই। এমনিতেই এখানে 2টো রান্নাঘর, তো কিছু ভেবে তো বানানো হচ্ছে না। আমরা তো এমনিতেই ফার্স্ট ফ্লোরে থাকি, আর আমাদের ঘরও তো ওখানেই, আর যে রান্নাঘর সেটাও তো ওপরেই। সুতরাং আমি আরামেই নিজের রান্নাঘর আলাদা করে নেব। আমি বাজারে যাচ্ছি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। শান্তিদেবী স্বপ্নেও ভাবেননি যে উনি বেঁচে থাকতে এসব হবে। একটা বাড়িতে 2টো রান্নাঘর। যাই হোক, কথায় আছে না, দূর থেকে সব জিনিসই সুন্দর দেখায়। শুরুর দিকেতে পুনম রান্নাঘর আলাদা করে নিজের মনের মতো খাবার দাবার তৈরি করা শুরু করলো, কিন্তু কিছুদিনের মধ্যেই ও রান্না করা কম করে দিল। পুনম, এ কি
তুমি আজকেও কিছু রান্না করলে না? তুমি জানো 2 দিন ধরে এই বাইরের খাবার আর এই নুডলস খেতে খেতে আমার পেটে ব্যথা করছে। তুমি তো বেকার কথা বলছো। নুডলস এত খেতে টেস্টি হয়, আমাকে 3 বেলা নুডলস খেতে দাও, কই আমার তো পেট ব্যথা হবে না। পুনম শাকসবজি আর পুষ্টিকর খাবার রান্না করা ছেড়েই দিয়েছিল। সে শুধু জাঙ্ক ফুডই বানাতো, কখনো পাস্তা, কখনো পিৎজা, কখনো চাউমিন। সাদা খাবার বানানো ও যেন ভুলেই গিয়েছিল। এটা তো খুব খারাপ হয়েছে। পুনম রান্নাই করে না আর নিখিল সবসময় বাইরের খাবার খায়। আমি নিজের ছেলের এরকম অবস্থা দেখতে পাচ্ছি না। সুনিতা বৌমা, তুমি একটা কাজ করো, তুমি অশোকের সাথে নিখিলের লাঞ্চটাও প্যাক করে দাও। ও ভেন্ডি সবজি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ মা, আমি দিয়ে দিচ্ছি। ঠাকুরপো শোনো। হ্যাঁ বৌদি বলো। আমি তোমার দাদার লাঞ্চ প্যাক করেছি, তোমার জন্য করে দিয়েছি। দুপুরে অফিসে খেয়ে নিও। থ্যাংক ইউ বৌদি। থ্যাংক ইউ মা। সুনিতা নিখিলকে রোজই দুপুরের লাঞ্চ প্যাক করে দিত। একদিন নিখিল যখন বাড়িতে এলো, ও খুব টেনশনে ছিল, কারণ ওর বাড়িতে একজন ফরেন ক্লায়েন্ট ডিনার করতে আসতে চেয়েছিল। কান খুলে শুনে নাও পুনম, রান্নাঘর যখন তুমি আলাদা করেছো, এবার খাবার তোমাকে রান্না করতেই হবে। তাই খাবারটা সন্ধেবেলায় তৈরি রেখো, কারণ আমার বস আর ফরেনার ক্লায়েন্ট ডিনারে আসবে। আমি এত খাবার কি করে বানাবো? আমার দ্বারা এসব হবে না। আমি খুব বেশি হলে ম্যাগি, পাস্তা, নুডলস এসব বানিয়ে দিতে পারবো, কিন্তু অন্য খাবার বানাতে পারবো না। কিন্তু ওরা যে নর্মাল খাবার পছন্দ করে, বাড়িতে বানানো ডাল ভাত এইসব। আর তোমার রান্নাঘরে তো আমি কোনো সবজিই দেখতে পাচ্ছি না, তুমি রান্নাটা করবে কি করে? নিখিল, সুনিতা বৌদি আর মায়ের হেল্প নিলে হয় না? সুনিতা বৌদি না খুব টেস্টি রান্না করে। কিন্তু তোমার যে ওদের হাতের খাবারই পছন্দ না, তাই তো তুমি আমায় বলেছিলে যে তোমার আলাদা রান্নাঘর চাই। তুমি ওই রান্নাঘরে রান্নাই করতে পারবে না। আজ একমাত্র তোমার জন্যে আমাদের এই বাড়িতে 2টো রান্নাঘর, না হলে আমাদের এই বাড়িতে একটা রান্নাঘরই যথেষ্ট ছিল। আজ একমাত্র তোমার জন্যে আমাদের বাড়ির এই অবস্থা। তুমি ঠিকই বলছো নিখিল, আমি জোর করে শ্বশুর বাড়িতে 2টো রান্নাঘর বানিয়ে নিয়েছি। ভুলটা আমারই গো। কিন্তু একসাথে থাকার যা মজা ছিল সেটা একলা থাকাতে নেই। আর বৌদি তো আমার সব কাজ করে দিত, আমাকে তো কিছুই করতে হতো না। এখন আমি কি করব নিখিল? এই সব খাবার আমি একা বানাতে পারবো না। তখনই ওখানে শান্তি দেবী আর সুনিতা চলে আসে আর বলে, পুনম, তোমার কোনো চিন্তা নেই গো, সব রান্না হয়ে যাবে একটা রান্নাঘরে। আমি আর মাও তো তোমার সাথে আছি। হ্যাঁ বৌমা, আমরা থাকতে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। সব খাবার এখন একটা রান্নাঘরেই তৈরি হবে। চলো এবার আমরা সবাই মিলে রাতের খাবার তৈরি করি। আই এম সরি মা, আমি মাথা গরম করে যা সিদ্ধান্ত নিয়েছি সেটা খুবই ভুল। নিজের লোকের সাথে থাকা কতটা যে জরুরি আমি আজকে তা বুঝতে পারছি। সরি সুনিতা বৌদি, আমি চাই না গো যে আমার শ্বশুরবাড়িতে 2টো রান্নাঘর থাক। আমি চাই একটা রান্নাঘরই থাক। এখন থেকে আমি তোমাদের সাথে মিলেমিশেই থাকবো, আমি কথা দিলাম। আর এরপর সবাই মিলে রাতের খাবার তৈরি করা শুরু করে দিল। ওই দিনের পর থেকে পুনমের শ্বশুরবাড়িতে 2টো নয়, একটাই রান্নাঘর ছিল, যেখানে ওরা সবাই মিলেমিশেই রান্না করত। এই চল অনন্যা, কাউকে বোকা বানাই চল। কি সুকন্যা, তুই সবসময় মজা করিস। চল বাড়ি চল। চল না, আগে কাউকে একটু বোকা বানাই। চল না। না, অনেক হয়ে গেছে। তুই উল্টোপাল্টা কাজ করিস আর বকা আমাকে খেতে হয়। কাল তুই পাশের বাড়ির কাকিমার সঙ্গে কি করেছিস রে? হ্যাঁ কেন, কিছু বলছিল নাকি? হ্যাঁ হ্যাঁ বলছিল, আয় তুই আজকে তোকে মজা দেখাচ্ছি। বল তুই কি করেছিস? আরে তেমন কিছু না, ওই কাকিমাকে আমার একদম ভালো লাগে না, তাই আমি একটু ঝগড়া করছিলাম। তাই যখন আমাকে বললো কালকে মাকে বলে দেবে, তাই আমি বললাম ঠিক আছে ঠিক আছে, দেখে নেব। আমার নামও অনন্যা, বুঝলে, অনন্যা। এরপর অনন্যা সুকন্যাকে মারতে গেলে সুকন্যা বাড়ির দিকে দৌড়িয়ে পালায়। অনন্যা আর সুকন্যা একই রকম দেখতে 2 যমজ বোন ছিল। কেউ তাদেরকে চিনতেই পারতো না। মাঝে মধ্যে তো বাবা মাও অনন্যা আর সুকন্যাকে চিনতেই পারতো না। আর সুকন্যা এটারই ফায়দা তুলত। সুকন্যা বদমাইশি করত আর বেচারি অনন্যা বকা খেত। সেদিনও বাড়িতে দেরি করে এলো সুকন্যা আর বকা খেলো অনন্যা। আর সেদিন বিকালবেলাতে, শান্তি পেয়েছিস তুই এবার? আরে তুই এত কেন চিন্তা করিস? 2 বছর বাদে আমাদের বিয়ে হয়ে যাবে, তারপর কোথায় তুই কোথায় আমি। এরপর সুকন্যা আরো চালাক আর ফাঁকিবাজ হতে লাগলো। আর অনন্যা হলো পরিশ্রমী আর সংস্কারী। কিন্তু 2 বোনের ভাগ্যতে তো একই সঙ্গে থাকা লেখা ছিল। একই বাড়িতে 2 বোনের বিয়ে হয়ে গেল। বড় ছেলের সঙ্গে বিয়ে হলো সুকন্যার আর ছোট ছেলের সঙ্গে বিয়ে হলো অনন্যার। অনন্যা বাড়ির অন্যান্য কাজের সঙ্গে সঙ্গে
রান্নাটা খুবই ভালো করতে পারত। তারপর একদিন, আরে বসে বসে এখানে টিভি দেখছো, যাও রান্নাটা করো। মা, আপনি একটু অনন্যাকে বলুন না, সকাল থেকে তো আমিই কাজ করছি, কাপড় কাচলাম, বাসন মাজলাম। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি ভাবলাম সবকিছু অনন্যাই করেছে। না না মা, সব কাজ তো আমিই করেছি, ও তো এক্ষুনি ঘর থেকে বার হলো। আচ্ছা দাঁড়াও, এক্ষুনি ওর খবর নিচ্ছি আমি। সরলা রেগে গিয়ে অনন্যার কাছে গেল যখন সে ঝাড় দিচ্ছিল। রাত দিন খালি আরাম করছো, নয় টিভি দেখছো, এটা কি ঝাড় দেওয়ার সময়? কিন্তু মা, একটু তোমার বোনের দিকে তাকাও, বেচারি সারাদিন কত না কাজ করে। শাশুড়ি মায়ের কথা শুনে অনন্যা বুঝতে পারল যে সুকন্যা তার শাশুড়ি মাকেও বোকা বানিয়ে দিয়েছে, কিন্তু সে শাশুড়িকে কিছু না বলেই চুপচাপ কাজ করতে থাকে। বেচারি অনন্যাই সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ির সমস্ত কাজ একাই করে যেত, কিন্তু তবুও সেই বকা খেত। একদিন, বৌমা চলো, আজকে রান্নাঘরে একসঙ্গে রান্না করি, চলো। ঠিক আছে মা, আপনি যান, আমি আসছি। এরপর সরলা রান্নাঘরে গেল আর সুকন্যা গেল অনন্যার ঘরে। ওই অনন্যা, মা তোকে রান্নাঘরে রান্না করতে ডাকছে, যা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সুকন্যা আরও একবার অনন্যাকে বোকা বানিয়ে দিল। বেচারি অনন্যা তো বুঝতেই পারেনি যে তার শাশুড়ি মা তাকে নয়, সুকন্যাকে ডেকেছিল। আর রান্নাঘরে, এসেছো, কোথায় ছিলে? নাও, এবার তুমি আটা মাখো, আমি সবজি কেটে দিচ্ছি। ঠিক আছে মা। অনন্যাকে খুবই তাড়াতাড়ি সুন্দর করে আটা মাখতে দেখে সরলা খুব খুশি হয়ে বলে, আরে বা বৌমা, এত তাড়াতাড়ি এত সুন্দর করে আটা মাখলে, তুমি একটু অনন্যাকে শেখাও না, কিছুই পারে না ও। এই কথা শুনে অনন্যা বুঝতে পেরেছিল যে আসলে তার শাশুড়ি তাকে সুকন্যা ভাবছে, আর সে এটাও বুঝতে পেরেছিল যে করে সুকন্যা রান্নার হাত থেকে বাঁচার জন্যই এটা করেছে। তার সুকন্যার উপরে খুব রাগ হলেও সে চুপ ছিল। এভাবেই অনেকটা সময় কেটে গেল, আর সরলার নজরে তো বাড়ির সমস্ত কাজ সুকন্যাই করত, রান্নাও সুকন্যাই করত, আর অনন্যা নাকি শুধু বসে বসে টিভি দেখত। যদিও সত্যিটা ছিল সম্পূর্ণই বিপরীত। একদিন, সুকন্যা বৌমা। হ্যাঁ মা, বলুন। ওই দিন ওই যে তুমি বাদামের হালুয়া বানিয়েছিলে না, ওটা খেতে খুব ইচ্ছা করছে, বানিয়ে দেবে একটু? এটা আর কি বড় কথা, আপনি বসে টিভি দেখুন, আমি এক্ষুনি বানিয়ে আনছি। না না, খাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওটা বানানোও শিখব। তুমি চলো রান্নাঘরে, তুমি রান্না করবে আর আমি দেখব, কেমন? মা, আপনি বসুন না। আরে চলো না, একসঙ্গে বানাই, চলো। সরলার এমন জেদ দেখে সুকন্যা তো চিন্তায় পড়ে যায়, কারণ সে কখনো রান্নাঘরে গিয়ে ভালো কিছু বানায়নি। এদিকে শাশুড়ি ভাবত রান্নার সমস্ত দায়িত্বই সুকন্যা নিয়েছিল, কিন্তু সুকন্যা এত সহজে হেরে যাওয়ার মেয়ে ছিল না। তার মাথায় আইডিয়া এলো। মা, আমি রেডি করছি, ততক্ষণ আপনি বাদামটা নিয়ে আসুন। আরে ওটা তো আমার ঘরে রাখা, দাঁড়াও আমি নিয়ে আসছি, ততক্ষণে তুমি রান্নাঘরে যাও। হ্যাঁ। যখনই সরলা তার ঘরের দিকে গেল, তখনই রান্নাঘরে অনন্যা চলে এলো। সে একদম সুকন্যার মতনই শাড়ি পরেছিল। তুই যা, আমি দেখছি। পারবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তুই কত ভালো হালুয়া বানাতে পারিস, এখন যা, নইলে মা চলে আসবে। অনন্যা চাইছিল না যে তার বোন বকা খাক, তাই সে সুকন্যা সেজে রান্নাঘরে কাজ করতে লাগলো। সে সুকন্যা সেজে শাশুড়িকে হালুয়া বানাতে শেখালো। হালুয়া খুবই সুস্বাদু হয়েছিল। অনন্যাকে সুকন্যা ভেবে সরলা তো সুকন্যার উপর খুবই খুশি হয়েছিল। আর চলে যাওয়ার সময় সরলা বলল, সুকন্যা মা, তুমি তোমার বোনকে একটু বোঝাও, ওকে দেখলেই আমার মাথাটা গরম হয়ে যায়। তোমরা একই মায়ের পেটের বোন, তবু কত পার্থক্য তোমাদের মধ্যে, সত্যি। শাশুড়ির এই কথা শুনে অনন্যার খুবই খারাপ লাগছিল, কিন্তু সুকন্যার কথা ভেবে সে সত্যিটা তার শাশুড়িকে বলতে পারে না। পরের দিন সকালে সুকন্যা যখনই রান্নাঘরের দিকে যাচ্ছিল, তখনই সরলা তার হাত ধরে বলে, এটা কি করছেন মা? আজকে আমি তোকে ছাড়বো না, তুই সবসময় আমাকে মিথ্যে কথা বলেছিস, আসলে তুই কিছুই পারিস না। সব সময় নিজের বোনকে দিয়ে পরিশ্রম করিয়ে নিজে আরাম করেছিস, আর ও বেচারি সারাদিন বাড়ির কাজ করে গেছে, আর সেই সঙ্গে আমার বকাও শুনেছে। সরলা যখন সুকন্যাকে ভীষণ বকছিল, তখন সুকন্যা আবার মিথ্যে বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। না মা, আমি মিথ্যে কেন বলবো? কালকেই তো রান্নাঘরে আমি আপনার জন্য হালুয়া বানালাম, আপনি তো নিজেই দেখলেন সব।
ওখানে ছিলাম বলেই তো সবটা জানতে পেরেছি। কাল তুই হালুয়া বানিয়েছিলিস তো, তোর হাতটা দেখা। কাল কড়া নামাতে গিয়ে যেখানে ফোসকা পড়েছিল, দেখা দেখা। এই শুনে সুকন্যা নিজের হাতটাকে পিছনে নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ সত্যি যে এখন সামনে চলে এসেছিল। আর সরলা অনন্যার ঘরে গিয়ে অনন্যার পুড়ে যাওয়া হাতটা দেখে আদর করে অনন্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও বৌমা, তবে হ্যাঁ, তুমি এবার আমাকে একটা কথা দাও। তোমার হাত ঠিক হয়ে যাওয়ার পরে তোমার বোনকে বাঁচানোর জন্য তুমি আর কোনোদিন কোনো কাজ করবে না। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।